দেখো, ইন্ডিয়ান পলিটি কিভাবে পড়তে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি মানে ভারতের রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থাতে আমাদের অন্যগুলো কিছু কিছু জিনিস পড়তে হবে, সেটাকে ইন্ডিয়ান পলিটিকে দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি মানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা। একটা পার্ট এসে পড়ে গভর্নমেন্টের জন্য, মানে সরকার, কি ধরনের সরকার থাকে, ঠিক আছে, তার বা রাজনীতি বিষয়ে। আরেকটা থাকে সংবিধান বা কনস্টিটিউশনের উপর বেস করে। আচ্ছা, সরকারের মধ্যে বা রাজনীতির মধ্যে আমরা কি কি দেখবো, মেনত যেইসব জিনিসগুলো দেখবো সেগুলো হলো কেন্দ্রীয় সরকার। কি? কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, 2 নম্বরে দেখবো রাজ্য সরকার। সরকার 3 নম্বরে দেখবো জেলা স্তরের যে সরকার সেটাকে বলে পঞ্চায়েত। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। ঠিক আছে। আচ্ছা, রাজ্য সরকারকে ইংরেজিতে বলে সেন্ট্রাল গভর্নমেন্টও বলে, আবার ইউনিয়ন গভর্নমেন্টও বলে। ঠিক আছে। আর সরি, কেন্দ্রীয় সরকারকে ইউনিয়ন গভর্নমেন্ট বলে, রাজ্য সরকারকে বলে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে। এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে বলে লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইগুলো মেনত আমরা সরকার বা রাজনীতির ক্ষেত্রে পড়বো। এর ভেতরে কেন্দ্রীয় সরকারের মধ্যে কে কে আছে সেগুলো দেখবো। যেরকম হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে আমাদের প্রথমে পড়তে হবে পিএম। ঠিক আছে, তার আগে পড়তে হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপরে পিএম মানে প্রধানমন্ত্রী। তারপরে মন্ত্রিমণ্ডল। মন্ত্রিমণ্ডল একে বলে কাউন্সিল অফ মিনিস্টার। তারপরে থাকবে আপনার অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হয়ে কোর্টে কেস লড়বে। ঠিক আছে, সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপরে থাকবে হলো তোমার ক্যাগ থাকবে। ঠিক আছে, যে কেন্দ্রীয় সরকারের দ্বারা বা রাজ্য সরকারের দ্বারা যা যা খরচাপাতি হবে সেইগুলো হিসাব নিকাশ রাখার দায়িত্ব হচ্ছে ক্যাগের। ও হচ্ছে অডিট করবে, মানে কে কোন জায়গায় কোন স্কিমে কত টাকা খরচা করেছে, আদৌ কি সে সঠিক মতো খরচা করেছে না স্ক্যাম করেছে, এটার কাজ হচ্ছে ক্যাগের। তা পরীক্ষা নিরীক্ষা করা মানে অডিট করা। ঠিক আছে, এর মধ্যে এসে পড়ে তোমার বিধানসভার যে বিধানে, যেমন তোমার লোকসভা আসে। ঠিক আছে, যেখানে আইন তৈরি হয়, সাংসদ বলে যেটাকে, লোকসভা। তারপরে আসে রাজ্যসভা, তার সাথেই আসে রাজ্যসভা। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রপতির পরেও আরো একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি, যেটাকে আমরা বলি ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এইগুলো পড়তে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের আওতায় যেগুলো পড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা দেশ জুড়ে যেটা থাকে, যেরকম কোর্টের ব্যবস্থা, কোর্ট যেমন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টটাও কেন্দ্রীয় সরকার বা দেশ জুড়ে হয়, ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডার। এবার রাজ্য সরকারের আন্ডারে আমরা কি কি করবো সেটা দেখো। রাজ্য সরকারের আন্ডারে আমরা যেটা বলবো, এক মিনিট, রাজ্য সরকারের আন্ডারে আমরা যেগুলো করবো সেইগুলো কি দেখে নেই একবার। রাজ্য সরকার বা রাজ্য স্তরে, রাজ্য সরকার বা রাজ্য স্তরে কি কি জিনিসগুলো আমাদের জানতে হবে, রাজ্য স্তরে লিখে দেই। ঠিক আছে, সব তো সরকারের মধ্যে নয়, কিছু স্তরে, রাজ্য স্তরে কি কি জিনিস থাকবে। প্রথমে কি বলবো, রাজ্যপাল। রাজ্যপালের সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি ইংরেজিতে গভর্নর বলি। তারপরে পড়বো তোমার হলো কি বলে, সিএম বলে। সিএম মানে মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীকে ইংরেজিতে বলবো চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার, ঠিক আছে। সে এই ক্ষেত্রেও মন্ত্রিমণ্ডল থাকে, মন্ত্রিমণ্ডল, ঠিক আছে, বা মন্ত্রিসভা বলে, ঠিক আছে। এটাকে বলবো কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কোনো কেস হয়, কোর্টে তো লড়তে হয়, সেক্ষেত্রে তো যে কোনো উকিলকে ভাড়া করা যায় না। এর জন্য রাজ্য সরকারের যে কোনো অ্যাডভাইস বা কেস লড়ার জন্য এক ধরনের উকিল থাকে, যাকে বলবো অ্যাডভোকেট। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাডভোকেট জেনারেল বলবো, অ্যাডভোকেট জেনারেল, যে রাজ্য সরকারের হয়ে কেস লড়বে সব কোর্টে, ঠিক আছে। আর কেন্দ্রীয় সরকারের হয়ে যে কেস লড়ে তাকে বলি আমরা অ্যাটর্নি জেনারেল। কেন্দ্রীয় সরকারের হয়ে যে কেস লড়ে তাকে আমরা কি বলি অ্যাটর্নি জেনারেল, বোঝা গেল। এবার আবার কি পড়তে হবে আমাদের রাজ্য সরকারের মধ্যে, এবার রাজ্যের ভেতরেও তো আমাদের আইন তৈরি হয়, তাই তো, যেটা রাজ্যের ভেতরেই অ্যাপ্লাই হয়। সেগুলো কিছু কিছু যে আইন কোথা থেকে তৈরি হবে, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তো নিশ্চয়ই তৈরি হয় না, এটা তৈরি হওয়ার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সেগুলো হচ্ছে বিধানসভা, বিধান সভা বলে এটাকে, হ্যাঁ। আরেকটা হয় বিধান পরিষদ, বিধান পরিষদ। বিধানসভাকে বলা হয় তোমার বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আরেকটা এটাকে বিধান পরিষদকে বলে লেজিসলেটিভ কাউন্সিল। আচ্ছা, রাজ্য স্তরে বিধানসভা তো থাকবে, এটা গ্যারান্টেড, ঠিক আছে, বিধানসভা থাকবে। কিছু কিছু রাজ্যে বিধানসভা থাকতেও পারে, কিছু কিছু রাজ্যে বিধানসভা নাও থাকতে পারে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিধানসভাটা আছে, বিধান বিধান পরিষদ নেই। তাই কি বললাম, কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ থাকতেও পারে, কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ নাও থাকতে পারে। যদি যে রাজ্যে বিধান পরিষদ থাকবে না, সেক্ষেত্রে শুধু বিধানসভার দ্বারাই আইন পাশ হবে, রাজ্য স্তরে লাগু হবে। আর যে ক্ষেত্রে বিধান পরিষদ থাকবে সেক্ষেত্রে বিধানসভার দ্বারা আইনটা পাশ হবে, তারপরে গিয়ে বিধানসভায় বিধান পরিষদে গিয়ে আইনটাকে পাশ করাতে হবে, তারপর রাজ্য স্তরে সেটাকে লাগু করতে হবে, বোঝা গেল। আচ্ছা, আহ, তারপরে পঞ্চায়েত ব্যবস্থা আছে, সরকারের মধ্যে পঞ্চায়েতের ব্যবস্থা আছে। পঞ্চায়েতের মধ্যে মেনত কি কি পড়তে হয়, পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত বা ইংরেজিতে এটাকে বলে লোকাল গভর্নমেন্ট বলে। লোকাল গভর্নমেন্টের দুটো ভাগ হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে, মানে জেলা স্তরে যে গভর্নমেন্টটা বিল্ড হয়, তৈরি হয়, ঠিক আছে। লোকাল গভর্নমেন্টের মধ্যে যেমন তোমার কত স্তরীয় গভর্নমেন্ট হয়, একটা হচ্ছে জেলা স্তরে হবে, ঠিক আছে, জেলা স্তরীয়। একটা হবে তোমার জেলার নিচে কি থাকবে, ব্লক, ঠিক আছে, ব্লক স্তরের, ঠিক আছে, যেমন বলে ব্লক সভাপতি, ঠিক আছে। আরেকটা হবে কি পঞ্চায়েত স্তরের, পঞ্চায়েত স্তরের, এরকম তিনটে থাকবে। এদের কিভাবে নির্বাচন হয়, নির্বাচন অর্থাৎ হচ্ছে ইলেকশন কিভাবে হয়, ঠিক আছে। এদের কার্যকারিতা কি আছে, কাজ কি আছে, এদের কি পাওয়ার বা ক্ষমতা কি দিয়েছে সংবিধান অনুসারে, ঠিক আছে। এইগুলোকে আমরা এই জায়গায় দেখব, এবং দেখব কত, প্রথমে কিন্তু আমাদের পঞ্চায়েত বা লোকাল গভর্নমেন্ট ছিল না, ঠিক আছে। পঞ্চায়েত বা লোকাল গভর্নমেন্টকে কিছু কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধানে আলাদা করে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। মানে সেটা হচ্ছে কত নম্বর সংবিধান সংশোধন দ্বারা অ্যাড করা হয়েছে সেটা দেখব, এবং কোন কোন শিডিউল এই লোকাল গভর্নমেন্টের জন্য নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সেটাকেও আমরা দেখব, ঠিক আছে। যেমন 73rd, খুব পরীক্ষা আসে, 73rd এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে কনস্টিটিউশনে সংবিধানে সংশোধন করে এই লোকাল গভর্নমেন্টের সেট আপ করেছে, পঞ্চায়েত লেভেলের যে গভর্নমেন্ট হয়, ঠিক আছে। এর জন্য আবার নির্দিষ্ট করে 11th শিডিউল, ঠিক আছে,
আরো সামনে গিয়ে দেখতে পারবো পড়ার ক্ষেত্রে, এখন না বুঝলে হবে। 12th শিডিউল, ঠিক আছে, শিডিউল একটা সংবিধানের পার্ট। এখানে হচ্ছে 12খানা শিডিউল থাকে, সেটা বলবো কি শিডিউল জিনিসটা কি, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কনস্টিটিউশনে সংবিধান করে এই দুটো শিডিউল অ্যাড করা হয়েছে, অ্যাড করে এর ভেতরে রাখা হয়েছে, বুঝালো। এবার কি হয়েছে, সংবিধান এইটুকু তো তোমার ইসের স্তরে দেখতে পারবো আমরা, গভর্নমেন্টের স্তরে। তারপরে যদি আমি সংবিধানের স্তরে যাই, সংবিধানের স্তরে গিয়ে কি কি দেখতে পারবো সেটা আমাকে দেখতে হবে। সংবিধানে সংবিধানে আমাকে কি কি পড়তে হবে মূলত, সংবিধানকে ইংরেজিতে বলি আমরা কনস্টিটিউশন, কনস্টিটিউশন বলি। সংবিধান স্তরে আমাদের কি কি পড়তে হবে সেটাকে আমরা একবার দেখি, তাই তো। প্রথমে আমাদের পড়তে হবে দেশ, মানে আমাদের দেশ যে ভারতবর্ষ রয়েছে তার তার বিষয়ে পড়তে হবে, ঠিক আছে, দেশের বিষয় এবং দেশের স্থান, স্থান মানে জায়গা, অধিকৃত জায়গা যেরকম, ঠিক আছে। যদি আমি একটা নতুন আজকে কথা পিওকে মানে পাকিস্তানের অধিকৃত যে কাশ্মীরটা রয়েছে সেটা যদি ভারতের মধ্যে অ্যাড করা হয় তাহলে কি গভর্নমেন্টে কি করা উচিত, সেক্ষেত্রে কি সংবিধানে কিরকম পরিবর্তন করা উচিত। যেমন তোমরা জানবে যে সিকিম, যে সিকিম ভারতের এখন আপাতত রাজ্য একটি, কিন্তু সিকিম কিন্তু প্রথমে রাজ্য ছিল না, আলাদা দেশের মতো ছিল। সিকিমের আলাদা রাজা ছিল, সিকিমের আলাদা দেশের মতো ছিল। পরবর্তীকালে ভারতের মধ্যে সিকিমকে মার্চ করানো হয়েছে, মানে অ্যাড করা হয়েছে, তারপরে সিকিম একটা ভারতবর্ষের একটি রাজ্যের মতো, ঠিক আছে। এবং এটি ইন্দিরা গান্ধী করেছিল, 1970-এর দশকের দিকেই হয়েছে। এবং যেমন গোয়া, গোয়া জানি আমরা, ঠিক আছে, গোয়াও তারপর দমন দিউ, ঠিক আছে, এইসব জিনিসগুলো। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গা আছে যেগুলো ফ্রান্স, পর্তুগাল বা ডেনিস এরা হচ্ছে কি করেছিল, যে আমাদের স্বাধীনতা তো 1947 সালে হয়েছে, তারপরে ওরা কিন্তু এইসব জায়গাগুলো ক্যাপচার করে রেখেছিল, কিছু কিছু নির্দিষ্ট জায়গা, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন রকম অপারেশন চালিয়ে, যেমন অপারেশন পোলো চালিয়ে হায়দ্রাবাদের রাজা চেয়েছিল যে পাকিস্তানের সাথে যোগ হতে, তো হায়দ্রাবাদকে ইন্ডিয়ার সাথে মার্চ করানো হয়েছে। যেরকম গোয়াকে ছাড়তে চায়নি, গোয়ার ক্ষেত্রে পর্তুগিজদের থেকে গোয়া হচ্ছে মিলিটারি অ্যাকশনের মাধ্যমে বা এরকম ভাবে নেওয়া হয়েছে। ঠিক এরকম ফ্রান্সের সাথে চুক্তি করে আমাদের ওই হুগলির সাইডে যে ফ্রান্সিসিরা ছিল ওইটাও ইন্ডিয়ার সাথে মার্চ করা হয়েছে, ঠিক আছে। এবার তখন তো মার্চ যখন হয়েছে বা ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে যখন যুক্ত হয়েছে তখন তার আগেই তো আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, মানে সংবিধান তৈরি করা হয়েছে। তো আমাদের সংবিধানে তখনই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে কোনো যদি আলাদা করে রাজ্য বা আলাদা করে বিদেশের কোনো জায়গা যদি আমাদের দেশের আওতায় আনা হয় তাহলে আমাদের গভর্নমেন্টকে কি কি করতে হবে, ঠিক আছে, আর কি কি করার প্রয়োজন নেই সেটা মানে এই প্রথমে বলে দিয়েছে। এটা মোটামুটি আপনার আর্টিকেল 1 থেকে আর্টিকেল 5 কি 4-5 অবধি নির্দিষ্ট করা আছে, ঠিক আছে। এটা ডিটেলসে পড়লে বোঝা যাবে। তারপরে কি আছে তোমার হচ্ছে সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতা, নাগরিকতা তুমি যে ইন্ডিয়ার নাগরিক সেটা বোঝানোর জন্য সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সিটিজেনশিপের কিছু আইন আছে, ঠিক আছে, সেইগুলো এখানে মেনশন করে করা আছে কি রকম ভাবে আইন তৈরি হবে, সেই সব এইসব জায়গায় মেনশন করা আছে। তারপরে কি আছে, একটা হচ্ছে সিটিজেনশিপের বিষয়ে পড়তে হবে, তারপরে আসবে তোমার মৌলিক অধিকার, ঠিক আছে। মৌলিক অধিকারকে বলা হয় মানে তোমার কি কি অধিকার রয়েছে ভারতীয় নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে মৌলিক অধিকারকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, মেন্টাল রাইট। তারপরে আসবে তোমার ডিপিএসপি বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলে, অর্থাৎ ডিপিএসপি জিনিসটা কি, সেটা হচ্ছে একটা তোমার দেশের বা তোমাদের যে সরকার রয়েছে তার মানুষের জনকল্যাণের উদ্দেশ্যে কি কি কাজ করা উচিত, হ্যাঁ, সেটা সংবিধান রায় দিয়েছে যে এই কাজগুলো করলে জনগণের কল্যাণ হবে, ভালো হওয়া উচিত। যেমন
ইকুয়াল পে মানে ছেলে এবং মেয়েদের প্রত্যেককে সমান বেতন দেওয়া কথা বলেছে, ম্যাটারনিটি লিভের কথা বলেছে। ঠিক আছে, ম্যাটারনিটি লিভ বলতে মানে ছোট অবস্থায় যখন মেয়েরা প্রেগনেন্ট থাকে, সো সেই সময় সরকারিভাবে কিছু ছুটি দেওয়া হয় তাদের, ঠিক আছে। তো ওইটাকে বলা হয় ম্যাটারনিটি লিভ বলা হয়। তারপরে বলেছে বিশ্ব শান্তির জন্য কি করা উচিত, এইসব বিস্তারিত করে আমরা ডিপিএসপি তে দেখবো, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো, মৌলিক কর্তব্য। আজকে আমি ভারতীয় নাগরিক হিসাবে, হ্যাঁ, শুধু অধিকার থাকলে তো হবে না, আমার কি কি কর্তব্য আছে সেটাকে মৌলিক কর্তব্য বলা হয়েছে। একে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। এইসব জিনিসগুলো মেনে তো পড়বো। তারপরে তোমার রয়েছে, এরপরে তো এসে পড়ে যে কেন্দ্রীয় সরকারের বিষয়ে দেওয়া আছে, কেন্দ্রীয় সরকার। তারপরে দেওয়া আছে তোমার রাজ্য সরকারের বিষয়ে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেওয়া থাকে তোমার হলো বিভিন্ন ধরনের কিছু বিজনেস ট্রানজেকশন থাকে, স্টেট গভর্নমেন্টের সাথে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিউনিকেট করবে ওইসব, এবং মোটামুটি তুমি ধরে নাও এই ধরনের জিনিসগুলোই ম্যাক্সিমাম দেওয়া আছে। এছাড়া কিছু সংস্থার বিষয়ে পড়তে হবে, ঠিক আছে। সংস্থা, সাংবিধানিক বিধানিক মানে সংবিধানে কি কি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, যেমন এইগুলোকে বলে ইংরেজিতে কনস্টিটিউশনাল বডিজ। আচ্ছা, সাংবিধানিক সংস্থার মধ্যে কি কি পড়ে, যেমন তোমার ধরো ফাইন্যান্স কমিশন পড়ে, যে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার যত টাকা উপার্জন করবে এক দেশে, এই ফাইন্যান্স কমিশন বসানো হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 100 টাকা আয় করে, ফাইন্যান্স কমিশন রায় দেবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার ক টাকা নিজের কাছে রাখবে এবং ক টাকা রাজ্যদের দিতে হবে। মানে আয় করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার আয়ের থেকে কেন্দ্রীয় সরকার নিজে কিছুটা রাখবে আর রাজ্য সরকারকে কিছুটা দিতে হবে। এবার কতটা দিতে হবে রাজ্য সরকারকে সেটা নির্ধারণ করে দেবে ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। এমন বলবে যে কেন্দ্রীয় সরকার নিজে হচ্ছে 60 টাকা রাখবে আর রাজ্যদের 40 টাকা ভাগ করে দিয়ে দাও, ঠিক আছে, এরকম ভাবে। আর রাজ্যদের যে নিজস্ব লাভ করে সেটা হচ্ছে কাউকে দিতে হয় না, রাজ্য সরকারের কাছেই রাখে। তা ফাইন্যান্স কমিশনের কাজ কি, কেন্দ্রীয় সরকারের যতটা আয় হয় সেটাকে রাজ্যের সাথে বন্টন করে দেওয়া মানে ভাগ করে নেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফাইন্যান্স কমিশনের কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপর ইন্টারস্টেট কাউন্সিল আছে, এছাড়া ইউপিএসসি আছে, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যার দ্বারা আইএএস আইপিএস এই র্যাঙ্কের অফিসারগুলো হয়। এটা এক্সাম কন্ডাক্ট করে এবং এক্সাম সিলেকশনের বডি গ্রুপ এ অফিসারদের, ঠিক আছে। তারপরে তোমার আছে এসসি কমিশন আছে শিডিউল কাস্টদের জন্য, ঠিক আছে। তারপরে আসবে এসটি কমিশন আসবে। তারপরে আসবে তোমার রিসেন্টলি যেটা হয়েছে ওবিসি কমিশন হয়েছে, ওবিসি কমিশন হয়েছে। এগুলো আসবে তোমার, সব আসবে হলো সেন্ট্রাল সাংবিধানিক সংস্থার আওতায় আসবে এগুলো সব। এছাড়া কি কি আসবে তোমার, ইলেকশন কমিশন আসবে, ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজ কি, ইলেকশন করানো বা অর্থাৎ নির্বাচন করানো, যেরকম হচ্ছে আমাদের লোকসভার ইলেকশন হয়, ঠিক আছে, হয় না, যেমন মোদিকে ভোট দিতে যাই আমরা বলি না, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের যে ভোটটা হয়, ঠিক আছে। এমপি, যার দ্বারা আমরা বলি এমপি কে সিলেকশন করি, সাংসদকে নির্বাচন করি, ঠিক আছে, সেটা সেই ইলেকশনটা ওরা করায়। এমএলএ এর ইলেকশনটা রাজ্য সরকারের যদি বিধানসভার যে ভোটটা হয় সেই ক্ষেত্রেও এরা করায়, বোঝা গেল। এরা মেনত দুটো ভোট কন্ডাক্ট করায়, একটা হচ্ছে এমপির একটা এমএলএ এর। এছাড়াও হচ্ছে দেখা গেল
পার্লামেন্টের মধ্যে কিছু ইলেকশন যদি হয়, স্পিকারের ইলেকশন, ঠিক আছে, মানে পার্লামেন্টের মধ্যে অর্থাৎ সংসদ ভবনের মধ্যে যদি তোমার লোকসভার অধ্যক্ষকে নির্বাচন করতে হয়, সেক্ষেত্রেও এরা ইলেকশন করায়। সেক্ষেত্রে আমরা ভোট দেব না, আমাদের নির্বাচিত এমপি যারা থাকবে তারাই ভোট দেবে যে সেই হাউসের হেড কে হবে। বোঝা যাচ্ছে? হুম, সেই হাউসের হেড কে হবে সেটার ভোট করবে হচ্ছে এইগুলো কন্ডাক্ট করানোর কাজ হচ্ছে, মানে পরিচালনা করার কাজ হচ্ছে ইলেকশন কমিশনের। আরেকটা ইলেকশন কমিশনার হয়, সেটাকে বলে স্টেট ইলেকশন কমিশনার। এটাও সাংবিধানিক বডি, রাজ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে, স্টেট ইলেকশন কমিশনার। এর কাজ কি? এর কাজ হচ্ছে পঞ্চায়েত লেভেলের যে ভোটগুলো হয় রাজ্য সরকারের, ঠিক আছে, যেমন মিউনিসিপ্যালিটির ভোট হয়, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির বানানটা ভুল হতে পারে, একটু দেখে নেবো। মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ভোট হয় যেটা, হ্যাঁ, বা জেলা স্তরে যে ভোটগুলো হয় সেইগুলোর ভোটটা করানোর কাজ হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, মানে রাজ্যের নির্বাচন কমিশনের। আচ্ছা, তারপরে আরেকটা কি হয়, স্টেট, যেমন ফাইন্যান্স কমিশনের কাজ কি বলেছি, এই জায়গায় যে ফাইন্যান্স কমিশন ছিল, ফাইন্যান্স কমিশনের কাজ ছিল তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকার 100 টাকা কাজ করলে ক টাকা নিজে রাখবে, ক টাকা রাজ্য সরকারকে দেবে, সেটা নির্বাচন করা। সেরকম ভাবে স্টেট স্টেট ফাইন্যান্স কমিশন হয়, স্টেট ফাইন্যান্স কমিশন। এও একটা সাংবিধানিক বডি, ঠিক আছে, সাংবিধানিক সংস্থা, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে রাজ্য সরকার যদি রাজ্য সরকার যদি নিজে নিজে দ্বারা 100 টাকা উপার্জন করে, তাহলে ক টাকা রাজ্য সরকার নিজের কাছে রাখবে আর কত টাকা এই পঞ্চায়েতকে দেবে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই লোকাল গভর্নমেন্টকে ভাগ করে দেবে, সেটা নির্বাচন করবে স্টেট ফাইন্যান্স কমিশন। তার মানে স্টেট ফাইন্যান্স কমিশন কার টাকা থেকে ভাগ করার কথা বলছে? রাজ্য সরকারের টাকা থেকে। আর তোমার ফাইন্যান্স কমিশন কার থেকে টাকা ভাগ করার কথা বলছে? এটা কেন্দ্রীয় সরকারের টাকা। কেন্দ্রীয় সরকারের মোট যত টাকা উপার্জন করবে তার থেকে রাজ্য সরকারকে কত দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে কত দিতে হবে সেটা ভাগ করে দিচ্ছে ফাইন্যান্স কমিশন। বোঝা গেছে? এছাড়াও আরো কিছু হয় সাংবিধানিক সংস্থা, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। এর কি কি আর্টিকেল আছে, আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ, এক একটা লাইনকে বলা হয় আর্টিকেল। এক লাইনের অর্থ হচ্ছে, এটা ডিটেলসে জানতে পারবে যে একটা কোনো স্টেটমেন্ট লেখা আছে, ঠিক আছে, ঠিক মতো বিস্তারভাবে সেটাকে 1 নম্বর দিয়েছে, এটাকে বলে 1 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বর লাইনে কি লেখা আছে, 2 নম্বর অনুচ্ছেদ। 3 নম্বর পয়েন্ট, পয়েন্ট লাইন তো বলা ঠিক হবে না, পয়েন্ট বলতে হবে। 3 নম্বর পয়েন্টে কি আছে সংবিধানে লেখা, এটাকে বলে 3 নম্বর অনুচ্ছেদ। এটাকে বলে 2 নম্বর অনুচ্ছেদ, এটাকে বলবো 1 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে। অনুচ্ছেদকে ইংরেজিতে বলে আর্টিকেল। এটাকেও যদি ইংরেজিতে বলি আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, এভাবে করা যায়, ঠিক আছে। এগুলো আর যখন মেন কোর্সে ঢুকবো তখনই আমরা বুঝতে পারবো। তারপরে আসবে কি ইন্টারস্টেট কাউন্সিল থাকবে। ইন্টারস্টেট কাউন্সিল, ইন্টারস্টেট এর অর্থ কি বলে দিচ্ছি। ইন্টারস্টেট কাউন্সিল, দেখো ইন্টার যখন কথা থাকবে তখন বুঝবা যে 2-3টে রাজ্য আলাদা আলাদা, দেখা গেলো এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা দেখা গেল বিহার, ঠিক আছে, এটা দেখা গেল তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে, এরকম ভাবে দেখা গেল আলাদাভাবে গুজরাট, ঠিক আছে। এদের নিয়ে, এদের ভেতরে যদি কোনো ডিসপিউট থাকে বা এদের সাথে আলোচনার জন্য একটা কাউন্সিলের মতো তৈরি হয়, যাতে এরা প্রত্যেকে কি ইন্ডিয়ার ভেতরে ভারতবর্ষের একটা অঙ্গ, এরা প্রত্যেকে, এরা যাতে সুষ্ঠু মতো কাজ করতে পারে, এদের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টে যাতে ঠিক মতো কমিউনিকেট হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যাতে ঠিক মতো কমিউনিকেট হয়, এর জন্য ইন্টার স্টেট কাউন্সিল গঠন হয়। যাতে কোনো রকম রাজ্য স্তরে যদি কোনো রকম ডিসপিউট থাকে, ডিসপিউট অর্থাৎ বিবাদ থাকে, এক রাজ্যের আরেক রাজ্যের সাথে যদি কোনো বিবাদ থাকে, তাহলে এই ইন্টার স্টেট কাউন্সিলের মাধ্যমে আলোচনা করে যে বিবাদটা সমাপ্ত করার চেষ্টা করা হয়, ঠিক আছে। এটাও হচ্ছে একটা সাংবিধানিক বডি। আচ্ছা,
এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে দেখবো। এছাড়া আর কি কি আসে আমি বলে দিই। সেটা হচ্ছে ট্রিবিউনাল আসে। ট্রিবিউনাল হচ্ছে এক ধরনের কোর্ট। এই ধরনের কোর্ট একটা হচ্ছে ক্যাট থাকে, ক্যাট, সিএটি, ক্যাট। এটাকে বলে, ফুল ফর্ম বলে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল। ট্রিবিউনাল অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনিক কোর্ট বলতে পারো, ট্রিবিউনাল। এই ক্ষেত্রে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, দেখা গেল, দেখো ডে টু ডে কেসেতে কি হয়, যে কোর্টে জমি সম্পর্কে বিবাদ লাগলে যায়, বা কোনো ক্রিমিনাল কেস, হত্যা, রেপ, এই ধরনের কেসগুলো নিয়ে যায়, ঠিক আছে, খুনোখুনির কেস যায়। এবার হচ্ছে এই ধরনের কোর্টগুলোতে কি কেস যায়, দেখা গেল যে অফিসারদের রিলেটেড কেস যায়, মানে সরকারি চাকরি যে করছে তাদের কেসগুলো যায়। কিরকম হয় যে, দেখা গেলো যে মানে তুমি সৎ পথে চলছো, তোমার বস আসলে, তুমি দেখা গেলো বিডিও হয়ে গেছো, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করে, শেষে গিয়ে তোমার বস আছে, বস হচ্ছে এসডিও। এসডিও তোমার হচ্ছে প্রমোশন আটকে রেখেছে বিনা কারণে, মানে দেখা গেলো তোমার উপরে একটু রাগ আছে, তো এসডিও আটকে রেখেছে, বা তোমার নামে ভুল একটা অ্যালিগেশন লাগাচ্ছে যে তুমি হচ্ছে ঘুষ নিয়েছো, ঠিক আছে, ব্রাইব নিয়েছো, ব্রাইব নিয়ে কাজ করো, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি তো নর্মাল কোর্টে যাবে না, যেহেতু তুমি একজন সিভিল সার্ভিস এবং সরকারের আওতায় কাজ করছো, সেহেতু তুমি কি করবে, যে ক্যাটে গিয়ে কথা বলবে। মানে তোমার জন্য নির্দিষ্ট করে এই অফিসারদের মধ্যে যদি কোনো বিবাদ হয়, তাদের সেই বিবাদ মেটানোর জন্য গভর্নমেন্ট একটা ব্যবস্থা করেছে, যেটা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাট। ক্যাট অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, ঠিক আছে। এরকম যদি কোনো মত পার্থক্য হয় অফিসারদের মধ্যে বা সরকারি কর্মচারীদের মধ্যে, তাহলে তারা এইসব সংস্থায় যেতে পারে। আরেকটা আছে স্যাট, SAT, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, ঠিক আছে। এইগুলো, আচ্ছা, তোমার ট্রিবিউনালটা, এটা কিন্তু তোমার পড়ছে হচ্ছে, সে আর্টিকেল আমি পরে বলবো, এটা 323-এর 323-এর B-তে পড়বে, 323-এর A-তেই পড়বে দুটো। এক মিনিট, স্টেট ফাইন্যান্স কমিশন হয়ে গেছে। আরেকটা তো ক্যাগ বলেছি, ক্যাগটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যাক, এইগুলো নিয়ে এবার এক একটা করে ছোট ছোট ভিডিও করে এক একটাকে কভার করতে হবে, ঠিক আছে, প্রথম থেকে। তাহলে দেখে নিলাম যে ইন্ডিয়ান পলিটিকে দুই ভাগে পড়তে হবে আমাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গঠন হিসাবে 3 স্তরীয় সরকার হয়। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে যে দেশের ওপর টোটাল কন্ট্রোল থাকবে। রাজ্য সরকার, যে নিজস্ব রাজ্যের উপরে কন্ট্রোল থাকবে। পঞ্চায়েত বলতে জেলা লেভেলের যে সরকার গঠন হয়, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের মধ্যে কি কি আমরা পড়বো সেটা হচ্ছে দেখে নিলাম। রাষ্ট্রপতি পড়বো, উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট পড়বো, তারপর পিএম পড়বো, তারপর মন্ত্রিমণ্ডল বা মন্ত্রিসভা যেটা বলি সেটা পড়বো, যেটাকে ইংরেজিতে কাউন্সিল অফ স্টেট বলি। তারপরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি কোনো কোর্টে কেস হয়, সেক্ষেত্রে ওরা তো ডে টু ডে বেসে কেসের জন্য উকিল খুঁজতে যাবে না, তার জন্য নির্দিষ্ট একটা উকিল ঠিক করা থাকে সাংবিধানিকভাবে, সেটাকে বলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল বলা হয়। তারপরে আছে ক্যাগ আছে, সেই ক্যাগের কাজ হলো কি, ক্যাগের কাজ হচ্ছে সব অডিট করা, কেন্দ্রীয় সরকার সব যেই সব টাকাগুলো বাজেটের মাধ্যমে নিয়েছে সেগুলো সঠিক মতো কাজে লাগিয়েছে কিনা, নাকি কোনো কারাপশন করে নিজেই খেয়ে নিয়েছে, সেটা দেখবে হচ্ছে ক্যাগ। আচ্ছা, লোকসভা রাজ্যসভা কি? লোকসভা রাজ্যসভা যেখানে আইন তৈরি হয়, দেশের বড় বড় যে আইন তৈরি হবে, যেমন সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, সেই ধরনের আইনগুলো, বড় বড় আইন যেরকম SC ST অ্যাক্ট তৈরি হয়, ঠিক আছে, সেগুলো হবে লোকসভা বা রাজ্যসভায়। একবার লোকসভায় পাস হতে হবে, তারপর রাজ্যসভায় পাস হতে হবে, তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে। এইভাবে আইন তৈরি হয়, পরে ভিডিওগুলোতে আমি ঠিক মতো বলে দেবো, ঠিক আছে। তারপরে কি আসবে, সুপ্রিম কোর্ট আসবে। কথার কথা, আইন তো তৈরি করে দেবে লোকসভা রাজ্যসভা, এবার সেই আইন যুক্তিসঙ্গত কিনা সেটা বিচার করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। দেখা গেল আইন এমন তৈরি করে দিল যে কেউ নিঃশ্বাস নিলে তার হাত পা কেটে দেবো, ঠিক আছে, তো অযৌক্তিক একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার থাকে সেই আইনটাকে নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ জিরো করে দেওয়ার। সুপ্রিম কোর্ট এতটা পাওয়ার রাখে। আর সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি, মানে অর্থাৎ স্বাধীন মতো কাজ করে। আমাদের দেশে যতগুলো কোর্ট আছে তার মধ্যে সুপ্রিম কোর্ট এবং প্রত্যেকটা রাজ্যের হাইকোর্ট স্বাধীন মতো কাজ করে, কোনো গভর্নমেন্টের কথা শুনতে হবে এদের কোনো মানে নেই, ঠিক আছে, এরা পুরো স্বাধীন।
আচ্ছা, তারপর রাজ্য স্তরে যেগুলো পড়বো সেটা হচ্ছে রাজ্যপালের কথা বলবো, সেটা হচ্ছে গভর্নর, তারপর মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টারের, তারপর মন্ত্রিমণ্ডল। রাজ্য স্তরেও একই জিনিস থাকে, হুবহু একই জিনিস থাকে। আর্টিকেলগুলো একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স বলে দেবো। প্রত্যেকটা একটা আর্টিকেল মনে রাখলে পরের আর্টিকেলগুলো মনে রাখা যাবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যদি আমি শুধু আর্টিকেলগুলো মনে রাখি, তাহলে রাজ্য সরকারের আর্টিকেলগুলো পরবর্তীকালে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভোকেট জেনারেল যে রাজ্য সরকারের হয়ে কেস লড়বে। তারপরে বিধানসভা, বিধান পরিষদ আছে, এখানেও কি হবে, বিধানসভা, বিধান পরিষদেও আইন পাস হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের হচ্ছে 3,000 টাকা করে দিতে হবে, ঠিক আছে? বেকার ভাতা দিতে হবে, কথা কথা 2,000 টাকা দিতে হবে। দিতে হবে বললেই তো দেওয়া যায় না, এগুলো হচ্ছে বিধানসভায় গিয়ে পাশ করাতে হবে, ঠিক আছে? বিধানসভা পাশ করলেই তাহলেই সরকার দিতে পারবে, বুঝেছো? এবার সরকার কিভাবে বিধানসভায় গিয়ে পাশ করবে সেটাও দেখাবো। আর ইজি সরকারের কাছে, কারণ সরকারের কাছে মেজরিটি, বেশি সংখ্যক এমএলএ বা বিধায়ক থাকার জন্যই সরকার পাওয়ারে এসেছে। তা যে তাদের বিধায়করা তো তারা যে আইনটা নিয়ে আসবে তাকে তো সমর্থন করবে। যদি সেই সমর্থন না করে তাহলে তো তাদের মানে সেই আইনে থাকার সেরকম যোগ্যই না। তো এই কিভাবে কোনো আইন তৈরি হয়, কিভাবে পাস হয়, কিভাবে বিল পাস হয়, সব দেখতে পারবো। আর একটা হয় যে পঞ্চায়েত লেভেলে গভর্নমেন্ট হয়, সেটাকে লোকাল গভর্নমেন্ট বলি, ঠিক আছে? জেলা স্তরীয় গভর্নমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে জেলা লেভেলের হয়, জেলা সভাপতি বলি, ব্লক সভাপতি বলি, পঞ্চায়েত সভাপতি বলি, হয় না? এই গভর্নমেন্ট পড়বো, ঠিক আছে? তার রিলেটেড কিছু আর্টিকেল আছে, কিছু শিডিউল আছে, ঠিক আছে? তারপরে কিছু অ্যামেন্ডমেন্ট আছে। অ্যামেন্ডমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট এগুলো পড়তে হবে। এছাড়া আমাদের কি পড়তে হবে, সংবিধানের ভিতরে আমাদের পড়তে হবে দেশ, ঠিক আছে? দেশের কিছু স্থান, অধিকৃত স্থানের ব্যাপারে, কিভাবে নতুন জায়গাকে ইন্ডিয়ার সাথে মার্চ করানো যাবে, মানে এই ধরনের সম্পর্কে কিছু বলা হয়েছে। তারপরে রয়েছে নাগরিকতা হিসেবে মানে সিটিজেনশিপ, যে ভারতীয় নাগরিকতা লাভ করতে পারবে সেগুলোর কি কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? সেগুলো ওরা ঠিক এই সংবিধানে লেখা আছে, সেই অনুযায়ী আইন তৈরি হবে। আর তারপরে আছে মৌলিক অধিকার আছে, তুমি যে ভারতীয় নাগরিক হিসাবে তোমার কি কি অধিকার রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়তে পারবো আমরা। আর 4 নম্বরে আসবে ডিপিএসপি। তুম মানে এই যে একটা সরকারকে জনকল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য কি কি আইন আনা উচিত বা কি কি দিকে নজর দেওয়া উচিত, সেটা ডিপিএসপির মধ্যে লেখা আছে। তারপরে আসবে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যের মধ্যে কি আছে, তুমি ভারতীয় দেশের নাগরিক হিসেবে তোমার কি কি করা উচিত, একজন নাগরিক হিসেবে তোমাদের কি কি কর্তব্য, সেটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়বে। তারপরে আসবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের মধ্যে বলেছি কি আসবে, লোকসভা আসবে, ঠিক আছে? লোকসভা আসবে, তোমার রাজ্যসভা আসবে, ঠিক আছে? সেরকম ভাবে রাষ্ট্রপতি আসবে, উপরাষ্ট্রপতি আসবে, এভাবে আরো সুপ্রিম কোর্ট আসবে, বিভিন্ন ধরনের বিল আসবে, সেগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতায় পড়বে। তারপরে আসবে তোমার রাজ্য সরকার আসবে, তারপরে ধরো আরো কিছু জিনিস থাকবে, ঠিক আছে? এবং রাজ্যে সাংবিধানিক সংস্থা আসবে, ঠিক আছে? যেরকম হচ্ছে ফাইন্যান্স কমিশন আসবে, বলেছে আগে। এটা কি করে, করের বন্টন করে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মধ্যে। ইউপিএসসি যে ক্লাস এ ক্যাটাগরির অফিসারদের নিয়োগ করে। এসসি কমিশন থাকবে, এসটি কমিশন মানে এসটি কারা হবে, এসটিদের জন্য কি রাইট থাকবে, ঠিক আছে? কোন কমিউনিটিকে এসটিতে ঢালতে হবে, কোন কমিউনিটিকে আপাতত এসটি থেকে সুযোগ সুবিধা থেকে বের করতে হবে, সেইটাকে এসটি কমিশন দেখবে। এসটি কমিশন এসটিদের মানে, এসটি বলতে শিডিউল ট্রাইব, মানে জনজাতি বলি, যে আদিবাসী বলি, তাদের কোন আদিবাসীদের এসটি বলা যাবে, কোন আদিবাসীদের এসটি বলা যাবে না, সেই সব জিনিস নিয়ে এসটি কমিশন দেখবে, ঠিক আছে? এসসি কমিশন একই, কোন লোকটি বা কোন ধরনের পরিবারটি যে এসসির মধ্যে আসবে, ঠিক আছে? এবং তাদের কি রাইট হবে, তাদের উপর যদি কোনো অত্যাচার হয় তাদের বিষয়টা ঠিকমতো খতিয়ে দেখা, এইগুলো এটা এসসি কমিশন করবে। একই রকম ভাবে ওবিসি কমিশন ওবিসিদের জন্য কাজ করবে। তারপরে আসে তোমার ইলেকশন কমিশন। আসে ইলেকশন কমিশন মানে তোমার এমপি এমএলএ এর ইলেকশন করায়, ঠিক আছে? দেশ জুড়ে যে ইলেকশন গুলো হয় ইলেকশন কমিশন করায়। তারপরে আসে স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন কি করে, রাজ্য স্তরে যে ইলেকশন গুলো হয়, নির্বাচন গুলো হয়, যেমন পঞ্চায়েতের ভোট হয়, আমাদের এখানে মিউনিসিপ্যালিটির ভোট হয়, সেগুলো হচ্ছে স্টেট ইলেকশন কমিশন করে।
তারপর স্টেট ফাইন্যান্স কমিশন আছে। স্টেট ফাইন্যান্স কমিশনের কাজ কি? রাজ্য সরকার যে করের দ্বারা যত টাকা আয় করবে তার রাজ্য সরকার নিজে কত রাখবে আর পঞ্চায়েত লেভেলকে কত দেবে সেটাকে ভাগ করার কাজ, কত দেবে সেটা ভাগ করার কাজ স্টেট ফাইন্যান্স কমিশন রাজ্য সরকারকে বলবে, বা রাজ্য সরকারের ওপর যে ও দেবে, এই কমিশনের কথা শুনবে কি শুনবে না এটা ইচ্ছা রাজ্য সরকারের। সেরকম কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় ফাইন্যান্স কমিশন যে আছে, অর্থ কমিশন যেটা আছে, সে হচ্ছে একে অ্যাডভাইস দিতে পারে যে তুমি নিজে 60 টাকা রাখো, রাজ্য সরকারকে 40 টাকা দাও। এ কেন্দ্রীয় সরকার চাইলে ওর অ্যাডভাইস নিতেও পারে, নাও নিতে পারে, এমনকি অ্যাডভাইস দেওয়ার পর নাও শুনে সেই অনুযায়ী কাজ নাও করতে পারে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কেন্দ্রীয় সরকারকে ফাইন্যান্স কমিশন যা বলেছে সেই মতোই করতে হবে, ঠিক আছে, কিন্তু সচরাচর শুনে নেয়। ঠিক আছে, তারপর ইন্টারস্টেট কাউন্সিল হয়, মানে 2-3টে স্টেটের মধ্যে যদি কোনো বিবাদের সৃষ্টি হয় বা বিবাদ হয় বা কোনো কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ইন্টারস্টেট কাউন্সিলগুলো গঠন হয়, বা ইন্টারস্টেট কাউন্সিলের মাধ্যমে সেই বিবাদগুলো বা কোনো ইস্যু থাকলে সেগুলোকে রিজলভ করার চেষ্টা করে, ঠিক আছে, রিজলভ করার চেষ্টা করে। তারপর ট্রিবিউনাল আছে, ক্যাট আছে। ক্যাট হচ্ছে অফিসার বা সরকারি কর্মচারীদের মধ্যে যদি কোনো রকম বিবাদের সৃষ্টি হয় সেক্ষেত্রে ক্যাটের মধ্যে যায়। সেরকম স্টেট লেভেলে আছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, ঠিক আছে, স্যাট আছে। এগুলোকে মোটামুটি দেখতে হবে। এবার একটা একটা করে আমরা দেখব। তোমার হচ্ছে স্টার্ট করব, রাষ্ট্রপতি থেকে স্টার্ট করব, তারপর উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিমণ্ডল, অ্যাটর্নি জেনারেল, এভাবে দেখতে দেখতে যাব, ঠিক আছে। আচ্ছা।